আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি মিশু হাসান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনায় আরও 248 জনের মৃত্যু। রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর ভিড় বাড়ছে। আইসিইউর জন্য ছোটাছুটি, কাল একদিনের গণটিকা কার্যক্রম। সমালোচনাকারী বিএনপি নেতারাই এখন টিকা নিয়ে স্বস্তি প্রকাশ করছেন, বললেন তথ্যমন্ত্রী। সরকার টিকা নিয়ে এক এক সময় এক এক কথা বলছে, রিজভির অভিযোগ। রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সাময়িক চিরুনি অভিযানের প্রতিরোধ অসম্ভব, বিশেষজ্ঞদের অভিমত। এবার আটক হলেন নির্মাতা চয়নিকা চৌধুরী। চলচ্চিত্রের আড়ালে চলত পরিমণির অবৈধ ব্যবসা, জিজ্ঞাসাবাদে নিশ্চিত গোয়েন্দারা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে করোনায় গত 24 ঘন্টায় আরও 248 জন মারা গেছেন। নতুন করে শনাক্ত হয়েছেন 12,606 জন। বিধিনিষেধ পরিপূর্ণভাবে না মানায় মৃত্যু ও শনাক্তের হার বেড়েছে, বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। শঙ্কা প্রকাশ করেছেন সামনে আরও বৃদ্ধি পাবার। করোনা ডেল্টা ধরনের দাপটে মৃত্যু শনাক্তের নতুন নতুন রেকর্ড হচ্ছে প্রতিদিন। স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবারের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 24 ঘন্টায় দেশে আরও 248 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে গত 4 দিনে দেশে 1,000 মানুষ মারা গেছেন। তাতে মৃতের সংখ্যা 22,000 ছাড়িয়েছে। 48,015টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে 12,606 জন। মোট শনাক্ত হয়েছে 13,35,260 জন। এই সময়ের মধ্যে দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন 15,494 জন। মোট সুস্থ হয়েছেন 11,72,437 জন। গত 24 ঘন্টায় শনাক্তের হার 26.25%, সুস্থ হওয়ার হার 87.81% আর মৃত্যুর হার 1.66। ঢাকা বিভাগকে ছাড়িয়ে গত 24 ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে 75 জন, আর ঢাকা বিভাগে মারা গেছেন 69 জন। এরপরে খুলনায় 36 জন এবং চতুর্থ সর্বোচ্চ বরিশাল বিভাগে মারা গেছেন 20 জন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঈদের আগে এবং পরে বিধিনিষেধ সঠিক নিয়মে পালন হয়নি বলেই মৃত্যু শনাক্তের হার এতটা বেড়েছে। মাসের শুরুতে পোশাক শ্রমিকদের রাজধানীতে অবাধ প্রবেশও এক্ষেত্রে প্রভাব ফেলছে মত তাদের। সম্প্রতি রপ্তানিমুখী গার্মেন্টস এবং শিল্প কারখানা খুলে দেওয়ার কারণে লক্ষ লক্ষ শ্রমিকের একটি যাতায়াত ঘটেছে এবং সেখানে স্বাস্থ্যবিধি মানার ন্যূনতম কোনো বালাই ছিল না। গাদাগাদি করে উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। এটি নিশ্চিতভাবেই করোনা ছড়িয়ে পড়ার, বিস্তৃত হওয়ার একটি অতীব অনুকূল পরিবেশ। নানা মাত্রায় লকডাউন দেওয়ার কারণে দেশে যখন সংক্রমণের হারে একটি নিম্নমুখী প্রবণতা শুরু হতে যাচ্ছে, সেই সময়ে এই জাতীয় জনচলাচল আগামী 2 সপ্তাহের মধ্যে দেশের সংক্রমণের হারের আবার একটি ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি করতে পারে বলে আমাদের আশঙ্কা হচ্ছে। বাংলাদেশে করোনায় এখন পর্যন্ত সর্বোচ্চ 264 জনের মৃত্যুর কথা জানানো হয় বৃহস্পতিবার। নাঈম হাসান, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর করোনা হাসপাতালগুলোতে রোগীর ভিড় বাড়ছেই। একটি বেড কিংবা আইসিইউর জন্য হাসপাতালের দ্বারে দ্বারে ছুটছেন রোগীর স্বজনেরা। মহামারী করোনার হাত থেকে আপনজনকে বাঁচিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন তারা। রোগীর চাপ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। সপ্তাহখানেক ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মুক্তিযোদ্ধা বাবার করোনা চিকিৎসা করাচ্ছেন মাদারীপুরের 2 সহোদর নূর মোহাম্মদ ও নুরুল আমিন। সেখানে চিকিৎসা ব্যয় বাবদ কয়েক লাখ টাকা খরচ করেছেন। আর্থিক অসঙ্গতির কারণে অনেকটা বাধ্য হয়ে মহাখালী কোভিড হাসপাতালে ছুটে এসেছেন আইসিইউর খোঁজে। 26 তারিখ থেকে আজকে অবধিও যে আছে মোটামুটি একটু উন্নত, মানে একটু ডেভেলপ হয়েছে। আমাদের আর্থিক অবস্থা এখন এতই অবস্থা, 12 দিন হয়ে গেছে, অনেক টাকা বিল হয়ে গেছে। আমরা চিন্তা করতে পারতেছি না যে কি করব। এখন আমরা চাচ্ছিলাম যে একটা আইসিইউ বেড যদি কোথাও ফাঁকা হতো। দেশবাসী এবং সরকার বা এই কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের কাছে আমাদের আকুল আবেদন যে আমার বাবাকে অন্ততপক্ষে এই অবস্থায় যেন কোনো একটা সরকারি হাসপাতালে শিফট করা যায়। অনেক স্বজন আবার করোনা রোগী নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটে বেড়াচ্ছেন। রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে আসা এক রোগীর স্বজন জানান, 6টি হাসপাতালে ঘুরেও আইসিইউতে বেড মেলেনি তাদের। আমরা শান্তিনগর গেছি, তারপর রামপুরা গেছি, ইউনাইটেড হাসপাতাল গেছি, এখন এখানে আসছি, মালিবাগে গেছি। অক্সিজেন নাই, আইসিইউ নাই, আমরা রোগী কোথাও ভর্তি করতে পারতেছি না। শুধু আইসিইউ বেড নয়, সাধারণ বেডে ভর্তি হবার জন্য করোনা রোগী ও তাদের স্বজনদের চোখে মুখে উদ্বেগ, উৎকণ্ঠা।
রোগী ভর্তি করাতে হাসপাতালে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। ডাক্তার এটা বলার পর থেকে আমাদের টেনশন আরো বেড়ে গেছে, কি হবে আদৌ, সঠিক চিকিৎসা পাবো কিনা বা বেড পাবো কিনা। হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন, হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী চিকিৎসাধীন। জরুরি বিভাগেও রোগীর ব্যাপক চাপ। সকাল থেকে প্রায় 70টা রোগী সেবা দিয়েছে, আউটডোর সেবা দিয়েছে। যারা সর্দি কাশি জ্বর কোভিড পজিটিভ নিয়ে আসছিল। রোগীর স্বজনদের অভিযোগ, জেলা ও বিভাগীয় শহরের হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ সহ পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে ঢাকায় ছুটে আসছেন তারা। ওটা তো আমাদের প্রাইভেটে করাইছে, এখন আমার মন মতন হয়নি দেখি আমি এখানে ঢাকাতে নিয়ে আসছি। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। কাল একযোগে সারা দেশে চলবে গণ টিকাদান ক্যাম্পেইন। আগে 6 দিনের ঘোষণা দেয়া হলেও পর্যাপ্ত টিকা না থাকায় তা একদিনে কমিয়ে আনা হয়েছে। 7 অগস্ট দেয়া হবে 25 বছরের বেশি বয়সী নাগরিকদের, আর বাদ পড়া 55 বছরের জনগোষ্ঠী এবং বাস্তুচ্যুতদের টিকা দেয়া হবে 10 থেকে 12 অগস্ট। এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর এবিএম খুরশিদ আলম। ক্যাম্পেইন চলাকালীন 30 লাখেরও বেশি নাগরিককে টিকার আওতায় আনার পরিকল্পনা স্বাস্থ্য অধিদপ্তরের। করোনা মোকাবেলায় দেশের বেশিরভাগ নাগরিককে ভ্যাকসিনের আওতায় আনতে গণ টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। যদিও 6 দিনের পরিবর্তে এখন সেটি হবে একদিনের ক্যাম্পেইন। ভ্যাকসিনেশন ক্যাম্পেইন সম্পর্কে বিভিন্ন তথ্য জানাতে শুক্রবার সংবাদ সম্মেলনের আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তর। ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে আসেননি জাহিদ মালেক। তার পরিবর্তে ব্রিফিং করেন অধিদপ্তরের মহাপরিচালক। তিনি জানান, ক্যাম্পেইনের মাধ্যমে দেশের 4006টি ইউনিয়ন, 1054টি পৌরসভা এবং সিটি কর্পোরেশনের 433টি ওয়ার্ডে টিকাদান কার্যক্রম চলবে। 7 আগস্ট সারা দেশের সকল ইউনিয়ন, পৌরসভা এবং সিটি কর্পোরেশন এলাকায় ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু হবে। 8 এবং 9 আগস্ট ইউনিয়নের যে সকল ওয়ার্ডে 7 তারিখে নিয়মিত টিকাদান কার্যক্রম চালু ছিল, সে সকল ওয়ার্ডে এবং পৌরসভার বাদ পড়া ওয়ার্ডে ভ্যাকসিনেশন কার্যক্রম চলবে। 8 এবং 9 আগস্ট দুর্গম এবং প্রত্যন্ত অঞ্চলে, 10 এবং 12 আগস্ট জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার জনগোষ্ঠীর 55 বছরের অধিক জনগোষ্ঠীর মধ্যে কোভিড-19 ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা হবে। ক্যাম্পেইনের মাধ্যমে দেশের বড় সংখ্যক জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে চায় সরকার। ভ্যাকসিন নেয়ার বয়সসীমা কেন 18 থেকে 25 করা হলো তার ব্যাখ্যাও দেন স্বাস্থ্যের মহাপরিচালক। 18 বছর বয়সের অনেকেরই এনআইডি নেই। এই এনআইডি ছাড়া আমরা পর্যালোচনা করে দেখেছি যে যদি আমরা টিকার কার্যক্রম আনতে যাই তাহলে পরে মাঠে যে বিশৃঙ্খলাটা তৈরি হবে সেইটাকে আমরা সামাল দিতে পারবো না। করেছেন যেই কেন্দ্রে রেজিস্ট্রেশন করেছেন তারা সেই কেন্দ্রে গিয়েই টিকা নেবেন। 32 লক্ষ 32 lakhs তাদের জন্য অবশ্যই সেকেন্ড ডোজ রাখতে হবে, কারণ আমরা অতীতের অভিজ্ঞতায় দেখেছি সেকেন্ড ডোজ না রাখার জন্য কি সমস্যাটা হচ্ছে। আমরা চেষ্টা করছি সেটাই, সেকেন্ড ডোজ রেখেই আমরা টিকাটা দেব। দেশে এ পর্যন্ত 1 কোটির বেশি নাগরিক পেয়েছেন প্রথম ডোজ, 44 লাখের বেশি পেয়েছেন ভ্যাকসিনের 2 ডোজ। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, করোনার টিকা নিয়ে সমালোচনাকারী বিএনপি নেতারাই এখন টিকা নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন। মহামারীর মধ্যে জনগণের পাশে না থাকা বিএনপি নেতাদের স্বরূপও উন্মোচিত হচ্ছে। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে হাসান মাহমুদ এসব কথা বলেন। এই করোনার টিকা নিয়ে বহুত সমালোচনা করেছে যে এই করোনার টিকা নিলে স্বাস্থ্যের ক্ষতি হবে। পরে দেখা গেল গোপনে গিয়ে টিকা নিলেন, আবার কেউ কেউ প্রকাশ্যেও টিকা নিলেন। এই যে জাফরুল্লাহ সাহেব নিজে ডাক্তার, অনেক সমালোচনা করলেন, আর টিকা নেওয়ার পর তিনি বললেন যে টিকা নিয়ে খুব আরাম বোধ করছে। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও টিকা নিয়েছেন। কদিন আগে দেখলাম রিজভী সাহেবও চুপি চুপি টিকা নিয়েছেন। এই যে সমালোচনা করে আবার টিকা নিয়েছেন, এটি কি বলে, গাথা জল খোলা করেই খায়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, টিকা নিয়ে সরকার এক এক সময় এক এক কথা বলছে, যার কোনো
বাস্তব ভিত্তি নেই। শুক্রবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ করা হয়। পরে রিজভী আহমেদ সাংবাদিকদের বলেন, জেলা উপজেলা পর্যায়ে করোনার কোনো চিকিৎসাই নেই, না আছে আইসিইউ, না আছে অক্সিজেন, নেই কোনো প্রয়োজনীয় ওষুধপত্র। একটি মরণ বদ্ধভূমিতে পরিণত হয়েছে জেলা উপজেলা পর্যায়ে। রিজভী আহমেদ বলেন, এইসব করা হয়েছে একটি সিন্ডিকেটকে সুবিধা দেওয়ার জন্য, যারা সরকার দলীয়। যে মানুষের দৃষ্টিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য সরকারের এমন কোনো প্রচেষ্টা নাই, সেটা তারা করছেন না। প্রথমে বললেন যে 7 দিনের মধ্যে সারা বাংলাদেশে টিকা সম্পন্ন করবেন, পরে বলছেন যে একদিনের মধ্যে আমরা করব, কিন্তু এটির কোনো বাস্তব ভিত্তি নেই। তারা যেটা বলবে তার উল্টোটাই হবে, এবং তার উল্টোটা আমরা দেখতে পাচ্ছি। লুটপাটের ভাবধারায় অনুপ্রাণিত সরকার কখনোই জনগণের জীবন বাঁচাতে এগিয়ে আসবে না। আজকে টিকা নিয়েও যে ভয়ঙ্কর দুর্নীতি, এই দুর্নীতি হচ্ছে শুধুমাত্র সরকার দলীয় লোকের আঙ্গুল ফুলে কলা গাছ করানো। চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেও রাজধানীতে বেড়েছে ব্যক্তিগত গাড়ি ও মানুষের চলাচল। একই সাথে ঢাকামুখী কর্মজীবীদের ঢল বেড়েই চলেছে। এর মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর জেরার মুখে পড়তে হচ্ছে অনেককে। জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়া যানবাহনের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। একদিকে করোনা সংক্রমণের ঝুঁকি, অন্যদিকে জীবিকার তাগিদ, তাই রাজধানীমুখী মানুষের স্রোত বেড়েই চলছে। কেউ সিরাজগঞ্জ, কেউ রাজবাড়ী, আবার কেউ বা আরও দূরে উত্তরের কোনো জেলা থেকে এসেছেন। কারখানা খুলেছে, নেই গণপরিবহন, ফলে যাত্রাপথে অন্তহীন ভোগান্তি তাদের। তো আসতে হবে, বাসা ভাড়া চলে আসছে, সিন্দিতে আসছি 3 বার ভেঙে এপার থেকে ফেরত পার হয়েছি, ভাঙছি, সিন্দিতে আইছি, পরে প্রাইভেট কাটে আবার হিমায়তপুর নামাই দিয়েছে, এতে হেঁটে হেঁটে আসতেছি। লকডাউনটা আসলে যতটুকু মানুষ আমরা নিজেরা মেনে নিতে পারি। ফ্লাইট হলো 6 তারিখ, এই 6 তারিখে আমার 4টায় জমতে হবে, মানে 12টার সময় জমতে হবে। এখন পরিস্থিতির শিকার। দুর্ভোগ থাকলেও হেঁটে আসা মানুষের নেই পুলিশি বাধা, তবে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল আরোহীদের পড়তে হচ্ছে জেরার মুখে। আপনি বিদ্যুৎ অফিসে চাকরি করেন? রনি এন্টারপ্রাইজ। রনি এন্টারপ্রাইজ কি? এটা কি? এটা হলো ডেস্কো, সাবকন্ট্রাক্টর কাজ করে। ডেস্কো তো বিভিন্ন, কিন্তু আপনি এরকম মানুষ এখনো বের হচ্ছে বিভিন্ন অজুহাতে। দেখা যাচ্ছে ঢাকার বাইরে থেকে এখনো লোক আসতেছে নিয়মিত। তারপর আমরা যাচাই বাছাই করে সত্যতা যাচাই পাইলে ছেড়ে দিচ্ছি। ছুটির দিন হলেও নগরীতে বেড়েছে যানবাহনের চাপ। গণপরিবহন না থাকলেও ব্যক্তিগত গাড়ি ও রিকশা দাপিয়ে বেড়াচ্ছে প্রতিটি সড়কে। বিভিন্ন স্থানে পুলিশের প্রশ্নের মুখে নানা কারণ দেখাচ্ছেন বাইরে বের হওয়া মানুষেরা। অধিকাংশই নিজেদের চিকিৎসার কথা বললেও একজন পাওয়া গেল যিনি পোষা বিড়ালের চিকিৎসা করাতে যাচ্ছেন। কিন্তু কোন হাসপাতালে? বিড়ালের ডাক্তার দেখাতে যাচ্ছি। বিড়াল ওরা অসুস্থ, খায় না কিছু, নিয়ে যাচ্ছি। ওই যে কাঞ্চন ব্রিজের ওখানে আমার একটা পরিচিত লোক আছে, ওনার ডাক্তার আছে, ওখানে নিয়ে যাচ্ছি ওকে। লকডাউন দিতে হলে ইউরোপ কান্ট্রিতে শিখতে হবে কিভাবে লকডাউন দেয়। মাসে বেতন 40,000 কেউ বাইরে হবে না, বাইরে গুলি করে মারা হবে। চীনে লকডাউন দিচ্ছে, দেখছেন কিভাবে চীনে লকডাউন দিচ্ছে? একটা লোক বাইরেছে। করোনা ভাইরাসের যে সচেতনতা, এটা কিছুটা কম। আপনার লকডাউনের যে পরিমাণ আপনার গাড়িটা যতটুকু বিধিনিষেধ আছে তার থেকে বেশি বের হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও বলছেন, করোনার ভয়াবহ সংক্রমণ কমাতে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন হতে হবে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গেল একদিনে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 214 জন। এর মধ্যে রাজধানীতেই 211 জন। রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। চিকিৎসকদের দাবি, প্রতিদিন যে সংখ্যক ডেঙ্গু রোগী আসছেন সেই পরিমাণে বেড নেই হাসপাতালে। বিশেষজ্ঞরা বলছেন, বছরব্যাপী এডিস মশা নিধন কার্যক্রম না চালিয়ে সাময়িক চিরুনি অভিযানে ডেঙ্গু প্রতিরোধ অসম্ভব। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডের চিত্র এটি। এডিস মশার কামড়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এমন অনেকেই কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। কারণ আমাদের এখানে ড্রেনেজগুলোতে প্রচুর মশা, সেখান থেকে আমাদের এই যে বাচ্চারা হয়তো দেখা গেছে মশার থেকে আক্রমণ থেকে আজকে এই যে আমরা ভুক্তভোগী। ওষুধগুলো সিটি কর্পোরেশন ব্যবহার করতেছে, ওষুধগুলো ওরকমভাবে আর কি আমার মনে হয় না সঠিক ওষুধগুলো দিতেছে।
কেন দিলে এত মশা থাকার কথা না। আমিও ডেঙ্গুতে আক্রান্ত ছিলাম, আমি যাওয়ার 3 দিন পরেই আমার মেয়ে আবার আক্রান্ত হয়েছে। মানিকনগরে প্রচুর ডেঙ্গু রোগী আক্রান্ত হয়েছে, মানে আমাদের ফ্ল্যাটে যা ছিল উপরে নিচে সবাই ডেঙ্গু রোগে আক্রান্ত। আমাদের ফ্ল্যাটে শুধু আমাদের আপু হয়েছে, আর উপরের তলায় 2 জন, নিচে 2 জন, এরকম আছেই। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রতি 60 জন ডেঙ্গু রোগী সামলাতে হচ্ছে মাত্র 1 জন চিকিৎসককে। চিকিৎসকরা বলছেন ডেঙ্গু আক্রান্ত রোগীর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা। রোগীর চাপ সামাল দিতে হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে বলেও দাবি তাদের। বা একটা ওয়ার্ডে যেখানে 10 জন পেশেন্ট থাকতো এখন এটা হচ্ছে ডাবল হয়ে যাচ্ছে, এবং প্রতিদিনই দেখা যাচ্ছে আমাদের এখানে যে এই ফ্লোরে যে কয়টা বেড আছে 30টার মতন ওয়ার্ডের বেড আছে, প্রায় সবগুলি প্রতিদিনই হচ্ছে ভর্তি থাকছে। আমরা হচ্ছে এখানে মেডিকেল অফিসার তো 2 জন থাকি, তো মানে চাপ সামলানো একটু কঠিনই হয়ে যাচ্ছে। শিশুদের আক্রান্ত হারও বেশি এবং শিশুদের জন্য কিন্তু ডেঞ্জারাসও বেশি। বিশেষজ্ঞরা বলছেন বছরব্যাপী ক্রাশ প্রোগ্রাম ছাড়া এডিস মশা ধ্বংস করা অসম্ভব। এই সমন্বিত মশক ব্যবস্থাপনার যে 4টি কম্পোনেন্ট আছে, 4টি কম্পোনেন্টের মধ্যে একটি হচ্ছে পরিবেশগত ব্যবস্থাপনা, একটি হচ্ছে জীবজ নিয়ন্ত্রণ, একটি হচ্ছে কীটনাশক দ্বারা নিয়ন্ত্রণ, আরেকটি হচ্ছে জনগণের সম্পৃক্ততা। এই 4টিকে একসাথে করে যদি আমরা সারা বছরব্যাপী এই এডিস মশা নিধন পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারি, তাহলে এই ডেঙ্গু নিয়ন্ত্রণ আসলে হবে না। এডিস মশার ঘনত্ব বাড়ার আগেই, যখন এপ্রিল মাস, মে মাস, এই সময়টায় যদি আমরা ব্যাপকভাবে অভিযান পরিচালনা করতে পারি, তখনই কিন্তু এটা নিয়ন্ত্রণে আসবে। রাজধানীতে সিটি কর্পোরেশনের মশক নিধন স্প্রের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। প্রথমবারের মতো দেশের 5 জন বিশিষ্ট নারী পাচ্ছেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব পদক। তারা হচ্ছেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মমতাজ বেগম, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ার জয়াপতি। তারা দুজনই মরণোত্তর পদক পাচ্ছেন। কৃষি ও পল্লী উন্নয়নে কৃষি উদ্যোক্তা নুরুন্নাহার বেগম, রাজনীতিতে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ জবেদা খাতুন পারুল এবং গবেষণায় নাদিরা জাহান। রবিবার আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রত্যেককে স্বর্ণপদক, 4 লাখ টাকার চেক ও সম্মাননাপত্র তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন প্রধানমন্ত্রী। শিশু একাডেমিতে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা এসব তথ্য জানান। বঙ্গমাতার 91তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, নারীদের আর্থিক সহায়তা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে 64টি জেলায় 4000 অসচ্ছল নারীকে সেলাই মেশিন ও 2000 নারীকে 2000 টাকা করে মোট 40 লাখ টাকা দেয়া হবে। দিবসটি উপলক্ষে জাতীয়ভাবে ক্রোড়পত্র, পোস্টার এবং বঙ্গমাতার গৌরবময় কর্মজীবনের ওপর প্রামাণ্যচিত্র নির্মাণ ও স্মরণিকা প্রকাশ করা হবে। এবারে গ্রেফতার হলেন নাট্য নির্মাতা ও প্রযোজক চয়নিকা চৌধুরী। রাজধানীর পান্থপথ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে নিয়ে যাওয়া হয় মিন্টো রোডে পুলিশের গোয়েন্দা কার্যালয়ে। চলচ্চিত্র নায়িকা পরিমণিকে আটকের পর থেকেই আলোচনায় আসে কারা তাকে পৃষ্ঠপোষকতা করে এসেছে। সেখানেই নাম আসে নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরীর নাম। সেই ঘটনাকে কেন্দ্র করেই এই নারী নির্মাতাকে আটক করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে পরিমণির সঙ্গে তার সম্পর্ক নিয়ে কথা বলেন চয়নিকা চৌধুরী। কিন্তু ওর সাথে আমার অনেক সুইট একটা সম্পর্ক, কাজের সম্পর্ক। একটা মেয়ের কেউ নাই, সে আমাকে, আমি তাকে স্নেহের চোখে দেখেছি, সে আমাকে মা ডাকে। ওই জায়গা থেকে তার প্রতি একটা ভালোবাসা আছে, কারণ সে কাজের প্রতি খুব ডেডিকেটেড, সে খুব ট্যালেন্টেড একটা। এটা এখন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে চলে গেছে। আমরা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনের অধীনে যেহেতু আছে, যেটা হবে ফল ওটাই আসলে আমরা দেখব। আমরা আসলে আইনের অধীনে যেটা আছে তার এগেনস্টে বা তার পক্ষে বিপক্ষে কিছুই বলতে পারবো না, আমাদের অপেক্ষা করতে হবে। নাট্য নির্মাতা ও প্রযোজক চয়নিকা চৌধুরীকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। সেখানে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার মুহিবুল্লাহ মুহিব। সরাসরি কথা বলবো তার সাথে। মুহিব, চয়নিকা চৌধুরীকে আটকের বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন।
মিশু, চয়নিকা চৌধুরীকে একটি বেসরকারি চ্যানেলে তিনি একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। সেই অনুষ্ঠান শেষে তিনি বের হয়েছিলেন। বের হওয়ার পরে তাকে অনুসরণ করছিল সাদা পোশাকে ডিবির কর্মকর্তারা, এবং এক পর্যায়ে তার গাড়িটি অনুসরণ করে পান্থপথ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং তাকে গাড়িটিকে সহ ডিবির কর্মকর্তারা মতিঝিল এলাকায় নিয়ে যান। সেখান থেকে ঘুরে ডিবির কার্যালয় মিন্টু রোডের দিকে নিয়ে আসা হয়। আপনি জানেন যে ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরিমণিকে গ্রেপ্তারের পর বিভিন্ন নাম আসতে থাকে এবং পরিমণির সঙ্গে কিন্তু একটি সখ্যতা ছিল এই চিত্র নির্মাতা বা চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরীর, এবং তাকে পরিমণি কিন্তু মম বলে ডাকতেন। আপনি জানেন যে পরিমণি যে ধর্ষণ চেষ্টা মামলা করেছিলেন নাসিরউদ্দিন আহমেদের বিরুদ্ধে, ব্যবসায়ী নাসিরউদ্দিন আহমেদ, সেই মামলার সময় তিনি যে সংবাদ সম্মেলন করেছিলেন এবং তখন কিন্তু আমরা দেখেছিলাম যে তার সঙ্গে সার্বক্ষণিক ছিলেন চয়নিকা চৌধুরী এবং তাকে নানাভাবে সান্ত্বনা দিচ্ছিলেন এবং সাহস জুগিয়ে যাচ্ছিলেন। তখনই আমরা দেখেছিলাম যে তার সঙ্গে একটি সখ্যতা বা ঘনিষ্ঠতা রয়েছে পরিমণির সঙ্গে চয়নিকা চৌধুরীর, এবং পরিমণি গ্রেপ্তারের পরে যাদের নাম এসেছে সেই নামের সঙ্গে চয়নিকা চৌধুরীর নাম এসেছে। আপনি জানেন যে এটিকে পুলিশ বলছে যে এই পরিমণিকে গ্রেপ্তার এটি হচ্ছে মাদক বিরোধী অভিযানের একটি অংশ। তো মাদক বিরোধী অভিযান বা যে নামেই বলুক না কেন, এই মাদকের সঙ্গে যারা সংশ্লিষ্ট রয়েছে যাদেরই নাম আসছে তাদেরকেই কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। আপনি জানেন যে ইতিমধ্যেই পরিমণি রিমান্ডে রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে যেই নাম এসেছে সেই হিসাবেই কিন্তু তাকে এখানে নিয়ে আসা হয়েছে। আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু আটকের বিষয়টি এখনও স্বীকার করেনি। তারা বলছেন যে তাকে আসলে জিজ্ঞাসাবাদের জন্যই তাকে আনা হয়েছে। তবে আমরা যেটি শুনেছি যে ডিবির কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করলেও তাকে সিআইডিতে নেওয়ার কথা রয়েছে এবং যে কোনো সময় হয়তোবা তার বাসায়ও তল্লাশি অভিযানের হতে পারে পুলিশের পক্ষ থেকে, এটি আমাদেরকে বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন কর্মকর্তা। তো সব মিলিয়ে এখানে গণমাধ্যম কর্মীরা ডিবির কার্যালয়ের সামনে অপেক্ষমান রয়েছেন। এই বিষয়টি হয়তো আনুষ্ঠানিকভাবে ডিবির পক্ষ থেকে আগামীকালকে জানানো হতে পারে। মিশু, এই ছিল আমার কাছে ডিবি কার্যালয়ের সামনে থেকে। আপনাকে ধন্যবাদ। প্রয়োজনে আমরা আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, কথা বলছিলাম আমাদের সিনিয়র রিপোর্টার মুহিবুল্লাহ মুহিবের সঙ্গে, জানাচ্ছিলেন চয়নিকা চৌধুরী আটক প্রসঙ্গে। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। চলচ্চিত্রের আড়ালে চলত পরিমণির নানান অবৈধ ব্যবসা নিশ্চিত হয়েছে গোয়েন্দারা। তারা খুঁজছেন পরিমণির অন্ধকার জগতের দুই সহযোগী ও কাস্টিউম ডিজাইনার জিমিকে। যে কোনো সময় তাদের গ্রেফতার করা হবে। ধরা পড়তে পারে পরিমণির আসরে যাতায়াতকারী ধনী ব্যক্তি ও তাদের সন্তানেরাও। রিমান্ডে চাঞ্চল্যকর নানা অপরাধের স্বীকারোক্তির সাথে বহু তথ্য দিচ্ছে চিত্রনায়িকা পরিমণি। আলোচিত এই নায়িকাকে চিত্রজগৎ থেকে শুরু করে ব্যক্তিগত নানা প্রশ্নের জবাব দিতে হচ্ছে গোয়েন্দাদের কাছে। বাদ পড়ছে না তিনটি বিয়ের কথাও। এই যে আমার মাথা, আর এই যে আমার মাথার মাল। পরিমণির বিলাসবহুল জীবনযাপন বরাবরই প্রশ্নের মুখে। রাজকীয় জন্মদিন উদযাপন, বিদেশ ট্যুরের রহস্যও রয়েছে। র্যাবের হাতে গ্রেপ্তারের পর বদলে গেছে চিত্রনায়িকা পরিমণির রূপালী জগতের ঝলমলে জীবন। রিমান্ডে দিতে হচ্ছে নানা প্রশ্নের জবাব। নায়িকা পরিচিত, কিন্তু এর আড়ালে উনি যে খারাপ ব্যবসাগুলি করতেন এবং এই ব্যবসাগুলিতে কারা তাকে প্যাট্রোনাইজ করেছেন এই কথাগুলি সেও স্বীকার করেছেন। সেই নাম কিছু উনি বলেছেন, তার মধ্যে একজন মহিলার নামও বলেছেন। নায়িকা পরিচয়ের আড়ালে পরিমণির অবৈধ ব্যবসা এবং তার অন্ধকার জগতের সহযোগীদের তথ্য যাচাই বাছাই করা হচ্ছে বলে জানান ডিবির যুগ্ম কমিশনার হারুনুর রশিদ। আমরা মনে করি আমরা শীঘ্রই সবাইকে আইনের আওতায় আনতে পারব। জিমিকে আমরা অত শীঘ্রই গ্রেপ্তার করব। তার কাছ থেকেও সে বলেছে তার কাছ থেকে তথ্য পাওয়া যাবে। এদিকে পরিমণির পাশে নেই সহকর্মীরা। তার কৃতকর্মের দায় নিতে রাজি নয় শিল্প সমিতিও। কোনো শিল্পী তার সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, তার বিরুদ্ধে তার সংগঠন ব্যবস্থা নিতে পারবে। আমরা তো সবসময় বলি আমরা ভালোকে ভালো বলবো, খারাপকে খারাপ বলবো। কোনো ব্যক্তি শিল্পী বাইরে এটা অঘটন ঘটালো, সেটা আমি জায়েদ খানও যদি করি, তার দায়ভার কেন শিল্পী সমিতি বহন করবে? পরিমণি ও তার কুকর্মের অন্যতম পার্টনার রাজের ঘরোয়া পার্টির খদ্দরদেরই নয়, খোঁজা হচ্ছে তাদের অন্য সহযোগীদেরও। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। গ্রেফতার হওয়া মডেল ফারিয়া মাহবুব পিয়াসার বিরুদ্ধে দায়ের হওয়া পৃথক 3 মামলায় আবারও 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গুলশান থানার মামলায় 2 দিন, ভাটারা থানার মামলায় 3 দিন এবং খিলক্ষেত থানার মামলায় 3 দিন রিমান্ড মঞ্জুর হয় পিয়াসার। দুপুর 12:30টায় 3 দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে সংশ্লিষ্ট থানা পুলিশ। পরে গুলশান থানার মামলায় 7 দিন, ভাটারা থানার মামলায় 10 দিন এবং খিলক্ষেত থানার মামলায় 7 দিনের রিমান্ডের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী রিমান্ডের এই আদেশ দেন। এদিকে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে ইয়াবা সহ গ্রেফতার মডেল মারিয়াম আক্তার মৌয়ের মাদক মামলায় ফের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন। দুপুর 12:30টায় 3 দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় মডেল মরিয়ম আক্তার মৌকে। ফের 10 দিনের রিমান্ডের আবেদন করে সংশ্লিষ্ট থানা পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ডের এই আদেশ দেন। রাজধানীর রমনায় ঢাকা জেলার পুলিশ সুপারের বাসভবনে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন মেহেদি হাসান নামে এক পুলিশ কনস্টেবল। নিজের সঙ্গে থাকা রাইফেল দিয়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ। বিকেল 4টার দিকে পুলিশ সুপারের বাসভবনে দায়িত্বরত অবস্থায় গুলিবিদ্ধ হন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায় গুলি তার মাথা ভেদ করে বেরিয়ে গেছে। গত মাসের 25 তারিখ থেকে তিনি ঢাকা জেলা পুলিশ সুপারের বাসভবনে দায়িত্ব পালন করে আসছেন। মেহেদির বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা গ্রামে। এখানে ডিউটি করা অবস্থায় হঠাৎ করে একটা শব্দ বাংলোর ভিতর থেকে পাওয়া যায়। পরবর্তীতে আমাদের এসপি ঢাকা স্যারও আসেন, আমাদের রমনা থানাকে ফোন করা হয়, আমরা সবাই আসি। আসার পরে দেখা যায় যে চাইনিজ রাইফেলের একটি গুলি তার থুতনির বাম দিক দিয়ে ঢুকে মাথা ভেদ করে বের হয়ে গেছে। তদন্ত সাপেক্ষে বলা যাবে যে আসলে এটা কি নিছক দুর্ঘটনা নাকি সুইসাইডাল অ্যাটেম্প্ট বা সুইসাইড। চট্টগ্রামে করোনায় সংক্রমিতদের 93%-ই ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এই তথ্য এসেছে। করোনা আক্রান্তদের স্বাস্থ্য ঝুঁকি মূল্যায়ন শীর্ষক গবেষণায় 1 থেকে 19 জুলাই নগরীতে করোনায় সংক্রমিত 30 জনের নমুনা সংগ্রহ করা হয়। তাদের বয়স 21 থেকে 74-এর মধ্যে। গবেষণায় দেখা যায় চট্টগ্রাম শহরের পাশাপাশি গ্রামেও সমান দাপটে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। এতে মৃত্যুর হারও বাড়ছে। করোনা পরিস্থিতিতে অক্সিজেন সংকট তীব্র হয়েছে সিলেটে। প্রতিদিনই অক্সিজেনের জন্য হাসপাতাল থেকে হাসপাতালে কিংবা স্বেচ্ছাসেবীদের দ্বারে দ্বারে যাচ্ছেন রোগী ও তাদের স্বজনেরা। এই পরিস্থিতিতে সহায়তার হাত বাড়িয়েছে ব্যবসায়ী, রাজনীতিবিদ, পুলিশ সহ নানান পেশাজীবী মানুষ। সিলেট থেকে দীপু সিদ্দিকীর পাঠানো রিপোর্ট। করোনার ভয়াবহতা বেড়েছে সিলেটেও। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। আতঙ্কে নগরবাসী। সংক্রমণের সাথে প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে অক্সিজেনের চাহিদা। সংকট থাকায় দাঁড়ে দাঁড়ে ঘুরেও অক্সিজেন পাচ্ছেন না অনেকে। এতে উদ্বিগ্ন সিলেটের সাধারণ মানুষ। অক্সিজেন নাই, অক্সিজেন তো সরকার থেকে অনেক অক্সিজেন আয়, রুগীকে ঠিক মতন অক্সিজেনটা কেন পায় না। এটা অস্বাভাবিক বিল দেওয়া হয়, যেটা সাধারণ মানুষের দ্বারা বহন করা সম্ভব নয়। অ্যাম্বুলেন্সকে একটু অক্সিজেন দিতে সহযোগিতা করে, যেন আমরা করোনা পেশেন্টকে আমরা একটু সহযোগিতা দিতে পারি। সবারই শুরু থেকে 8-10 লিটার বা 15 লিটার বা অনেকের 20 লিটারও অক্সিজেন লাগে। এই জন্য এটা একটু আমাদের কাছে মনে হচ্ছে এই ভেরিয়েন্টটা একটু ঝুঁকি একটু বেশি। করোনার কঠিন সময়ে অক্সিজেনের চাহিদা মেটাতে এগিয়ে এসেছে ব্যবসায়ী, রাজনীতিবিদ ও পুলিশ সহ বিভিন্ন পেশাজীবী সংগঠন। দলমতের উদ্দেশ্য গোটা সিলেটবাসীকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা সহায়তা করার চেষ্টা করে যাচ্ছি। যারা মুমূর্ষু রোগী, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাদের হাতে আমরা অক্সিজেন, ফ্রি অক্সিজেন তুলে দিচ্ছি। কল করলেই আমরা অক্সিজেনটা নিয়ে যাই ওনাদের ঘরে এবং অক্সিজেন লেভেল অনুযায়ী, ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা অক্সিজেনটা সাপোর্টটা দেই। সহায়তায় সন্তুষ্ট রোগী ও তাদের স্বজনরা। মেডিকেল মুক্তি পাই গেছে অনুরোধ করছিলাম, করার পরে উনি দেওয়া দিচ্ছেন, অক্সিজেনের ব্যবস্থা করেছেন। বলার বাইরে এতটা খুশি যে ওনাদের প্রতিষ্ঠা আজকে গ্যাস অক্সিজেন ম্যানেজ হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় ব্যবসায়ী ও প্রবাসীদের আরও বেশি সহযোগিতা চান ভুক্তভোগীরা। সুযোগ যখন এসেছে, আমি আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো সিলেটের দন্যাঢ্য ব্যক্তিদের, উনার পাড়া প্রতিবেশী, উনার আত্মীয় স্বজন যারা অসুস্থ হয়, ওদের সেবায় যাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সংকট নিরসনে অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সিটি মেয়র। যারা আছি, আমাদের প্রবাসী ভাই বোন আছে, মাননীয় মন্ত্রী তিনিও বলছেন আমাকে, তিনি আমার সঙ্গে থাকবেন। আমরা সকলের ধরে আমরা আমাদের মানুষকে
রক্ষা করার জন্য এই সেন্ট্রাল অক্সিজেনটা আমরা দ্রুত গতিতে কাজ করার। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ পরিস্থিতিতে ডেডিকেটেড হাসপাতালের শয্যা ও অক্সিজেনের সরবরাহ বাড়ানোর তাগিদ সিলেটবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। হঠাৎ করেই অস্থির কাঁচা মরিচের বাজার 3 থেকে 4 গুণ বেড়ে বিক্রি হচ্ছে 200 টাকা কেজি। সরবরাহ সংকটকেই দুষছেন বিক্রেতারা। ঊর্ধ্বমুখী ইলিশ সহ সব ধরনের দেশি মাছের দামও। তবে স্থিতিশীল রয়েছে সব ধরনের চাল এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। ডালি বোঝাই রং বেরঙের সবজি। সকাল থেকেই ক্রেতার উপস্থিতিতে সরব বেশিরভাগ বাজার। তবে হঠাৎ করেই ঝাঁঝ বেড়েছে কাঁচামরিচের। 60 টাকা কেজির কাঁচামরিচ দাম বেড়ে দাঁড়িয়েছে 200 টাকায়। পণ্য সংকটকেই দুষছেন বিক্রেতারা। তবে অন্যান্য সবজির দর কমেছে কেজিতে 10 থেকে 20 টাকা। প্রয়োজনীয় জিনিস বেশি হলে হয়তো যেখানে 1 কেজি কিনতাম সেখানে আধা কেজি কিনছি, এই তো ব্যাপার। আমাদের কষ্ট হচ্ছে, এই তো। যখন বেড়ে যায় তখন পরিমাণে অল্প নিতে হয়, কারণ আমাদের ইনকাম তো ফিক্স থাকে। কাঁচামরিচের দামটা সবসময় এই সময়টাই বাড়ে, কারণ এখন বৃষ্টির সময়। পটল ছিল আগে 60 টাকা কেজি, পটল এখন 40 টাকা কেজি, ভেন্ডি 40 টাকা কেজি, পেঁপে 30 টাকা কেজি। মাছের বাজারে ইলিশের দাম চড়া। 1 কেজি ওজনের ইলিশ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে গেল সপ্তাহ থেকে 200 টাকা বেশি। ঊর্ধ্বমুখী সব ধরনের দেশি মাছের দাম। 1 কেজি 500 গ্রামের মাছ বেচা যেত 250 টাকা কেজি। কয়েকদিন আগে 1000 টাকা করে কেজি কিনছে, এখন এখানে 1400 টাকা করে বলতেছে। চিংড়ি মাছের কেজি 1000 টাকা। এদিকে বেশি দামেই বিক্রি হচ্ছে সব ধরনের চাল। তবে এলসি শুরু হলে শিগগিরই দাম কমার সম্ভাবনা আছে বলে জানান বিক্রেতারা। এই বছর মিল মালিকরা যেই সুযোগটা পাচ্ছে, কিন্তু ওই হিসাবে চালের দাম এত তাড়াতাড়ি এইভাবে বাড়ার কথা না, কিন্তু কোনারা সিন্ডিকেটের মাধ্যমে চালের দামটা বাড়িয়ে দিল। কেজিতে 20 থেকে 30 টাকা কমে বিক্রি হচ্ছে সব ধরনের মশলা। নতুন করে বাড়েনি ভোজ্য তেলের দাম। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এসিআই গ্রুপের চেয়ারম্যান এম আনিসুদ্দৌলার সদ্য প্রয়াত স্ত্রী নাজমা দৌলার স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবারের সদস্যরা এতে যোগ দেন। এছাড়া অনলাইন প্ল্যাটফর্মে অংশ নেন দেশ ও বিদেশের অনেক বিশিষ্টজনেরা। বক্তারা বলেন, নাজমা দৌলা ছিলেন অত্যন্ত প্রখর ব্যক্তিত্বের, শান্ত ধীর একজন মানুষ। বিশ্বের নানা স্থানের অনাচার অবিচার তাকে বিচলিত করত ভীষণভাবে। এজন্য বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়েছেন সবসময়। এসিআই গ্রুপের এমডি ও নাজমা দৌলার ছেলে ডক্টর আরিফ দৌলা বলেন, সারা বিশ্বে ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠায় সবার উচিত যে যার জায়গা থেকে চেষ্টা করে যাওয়া। গত 28 জুলাই মারা যান নাজমা দৌলা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দেশে করোনায় আরো 248 জনের মৃত্যু। রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর ভিড় বাড়ছে। আইসিইউর জন্য ছোটাছুটি। কাল একদিনের গণটিকা কার্যক্রম। সমালোচনাকারী বিএনপি নেতারাই এখন টিকা নিয়ে স্বস্তি প্রকাশ করছেন বললেন তথ্যমন্ত্রী। সরকার টিকা নিয়ে এক এক সময় এক এক কথা বলছে, রিজভির অভিযোগ। রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সাময়িক চিরুনি অভিযানের প্রতিরোধ অসম্ভব, বিশেষজ্ঞদের অভিমত। এবার আটক হলেন নির্মাতা চয়নিকা চৌধুরী। চলচ্চিত্রের আড়ালে চলত পরিমণির অবৈধ ব্যবসা, জিজ্ঞাসাবাদে নিশ্চিত গোয়েন্দারা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করতে পারেন www.bbnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করতে পারেন youtube.com/banglavishannews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।